সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। প্রিয় ছাত্ররা, কেমন আছো সবাই তোমরা? টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত। আমি শুভদীপ স্যার। আজকে আমরা ইলেকট্রনিক্সের ট্রানজিস্টার এই টপিকটার উপর রিভিশন করব। ট্রানজিস্টার টপিকটা খুব কঠিন, আমি মানছি, এবং সেই কারণে আজকের এই রিভিশনে আমি চেষ্টা করব রিভিশনের সাথে সাথে ট্রানজিস্টারের জটিল জটিল জায়গাগুলোকে একটু সহজ করে বলার। অ্যাটলিস্ট পরীক্ষার আগে এই ভিডিওটা দেখলে যেন তারা পরীক্ষার হলে গিয়ে বিষয়টার উপর অ্যান্সার করতে পারে। ঠিক, চলো তাহলে ট্রানজিস্টারটা কি বুঝে নিই। ট্রানজিস্টার হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এক ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র, অনেকটা ডায়োডের মতন। ডায়োড যেমন সেমিকন্ডাক্টর থেকে তৈরি করা হয়েছিল, দু রকমের সেমিকন্ডাক্টর দিয়ে ডায়োড তৈরি করা হয়, ট্রানজিস্টারকেও তাই সেমিকন্ডাক্টর থেকে তৈরি করা হয়। তবে 3 রকমের সেমিকন্ডাক্টরকে নিয়ে ট্রানজিস্টার তৈরি করা হয়। তবে এই যে 3 রকম বললাম, আমরা তো আর 3 রকমের সেমিকন্ডাক্টরকে চিনি না, আমরা জানি 2 রকমের, পি টাইপ, এন টাইপ। তাই ট্রানজিস্টার তৈরি করার জন্য ওই 3টে সেমিকন্ডাক্টরের মধ্যে 2টো সিমিলার হয় আর একটা অন্যটা হয়। মানে যদি হয় ট্রানজিস্টারের 2টো পি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, তাহলে অপরটি, তৃতীয়টি, সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, এবং তখন ওই ট্রানজিস্টারটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টার। ঠিক একই রকম ভাবে যদি 2টো এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, তৃতীয়টি পি টাইপ হবে এবং তাকে এনপিএন ট্রানজিস্টার বলা হবে। এই 2 রকমের ট্রানজিস্টার হয়, পিএনপি অ্যান্ড এনপিএন ট্রানজিস্টার। এবার এই ট্রানজিস্টার নামটা আসলো কেন? ট্রানজিস্টার কথাটার অর্থ হলো ট্রান্সফার রেজিস্টার, অর্থাৎ ট্রানজিস্টার যন্ত্রটা প্রধানত রেজিস্ট্যান্সকে সার্কিটের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সফার করতে পারে। কি লাভ? আমরা জানি রেজিস্ট্যান্সের কাজ হলো কারেন্টকে বাধা দেওয়া, এবং কারেন্ট যদি ওর মধ্যে দিয়ে যায় তাহলে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ পড়ে। ট্রানজিস্টার কি করে? একটা কম রোধকে বেশি রোধে ট্রান্সফার করতে পারে। মানে ঘুরিয়ে বলা হলো যে কারেন্ট যদি এক থাকে, তার মানে একটা কম ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফার করতে পারে, কারণ রোধ বাড়লে কারেন্ট এক থাকলে ভোল্টেজ বেড়ে যায়। ঠিক এই কারণে ট্রানজিস্টারকে ট্রান্সফার রেজিস্টার বলে, এবং ট্রানজিস্টারের মেন 2টি কাজের মধ্যে একটি হলো অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ বিবর্ধক, ভোল্টেজ বাড়িয়ে দেওয়া। এবং এই কারণে তোমরা জানো যে অনেক আগেকার সময় রেডিওকে ট্রানজিস্টার বলা হতো। কারণ কি? কারণ রেডিও লো সিগন্যালকে ক্যাচ করত এবং তার ভলিউমকে বাড়িয়ে আমাদের জন্য আউটপুট দিত, আমরা শুনতে পেতাম, তাহলে ও অ্যাম্প্লিফাই করত। ঠিক এই কারণে রেডিওকে ট্রানজিস্টার বলা হতো, কারণ ট্রানজিস্টারের একটা প্রধান কাজ হলো অ্যাম্প্লিফিকেশন করা বা বিবর্ধন করা, আর আরেকটা কাজ হলো সুইচ হিসাবে কাজ করা। সুইচ মানে আমরা জানি অন অফ সুইচ, যেটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু কোনো ইলেকট্রনিক সার্কিটের মধ্যে তো ওরকম অন অফ সুইচ থাকতে পারে না, যেটা আমাদের বাড়িতে আছে। তাহলে কে বারবার করে অন করবে, অফ করবে? ঠিক এই কারণে ট্রানজিস্টারকে ওই জায়গায় ব্যবহার করা হয় যে অটোমেটিক্যালি একটা ভোল্টেজের জন্য অন হয়ে যায়, একটা ভোল্টেজের জন্য অফ হয়ে যায়। এই হলো ট্রানজিস্টারকে ওভারঅল আমি এক কথায় বললে। কিন্তু ট্রানজিস্টারকে বুঝতে হলে আমাদের বুঝে নিতে হবে একদম শুরু থেকে। ট্রানজিস্টারের ক্ষেত্রে যে 2টো সিমিলার সেমিকন্ডাক্টর বললাম, তারা থাকে ট্রানজিস্টারের 2টো এন্ডে, আর মাঝখানে তাদের অপোজিট সেমিকন্ডাক্টরটা থাকে। মানে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে 2টো পি 2টো এন্ডে থাকে এবং মাঝখানে থাকে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই পিএনপি ট্রানজিস্টারকে যদি আমি আঁকি তাহলে দেখতে হবে এরকম। এবার এর স্ট্রাকচারগত দিক থেকে একটা পার্টকে বলা হয় এমিটার, একটা পার্টকে বলা হয় কালেক্টর, এবং মাঝখানেরটাকে বলা হয় বেস। এমিটার মানে আমরা জানি নিঃসারক, কালেক্টর মানে সংগ্রাহক, বেস মানে ভূমি। এখন নামের দিক থেকে এরা পার্থক্য, কাজের দিক থেকেও এদের মধ্যে পার্থক্য আছে। এমিটার মানে নিঃসারক। এখন আমি যেহেতু পিএনপি ট্রানজিস্টারের কথা বলছি, তার মানে বুঝতে পারছো যে এখানে এমিটারটা পি, তো পি এর মেজরিটি ক্যারিয়ার আমরা জানি হোল। তাহলে এখানে এই পি টাইপ সেমিকন্ডাক্টর হোল নিঃসৃত করতে পারে, মেজরিটি ক্যারিয়ারকে নিঃসৃত করতে পারে। কোন দিকে করবে? সে করবে বেসের দিকে, এবং সেই বেস থেকে সে কালেক্টরে পৌঁছাবে। তাহলে কালেক্টর মানে যে সংগ্রহ করছে, তাহলে সাইজগত দিক থেকে সবচেয়ে বড় কে হবে? বুঝতেই পারছি যে ক্যাচ করছে বা যে সংগ্রহ করছে তাকে বড় হতে হবে সবচেয়ে। ঠিক এই কারণে কালেক্টরের আকার সবচেয়ে বড় হয়। যদি বলা হয় এই 3টের মধ্যে কোন অঞ্চলটা বেশি ডোপ করে থাকা উচিত, হাইলি ডোপড হওয়া উচিত, অবশ্যই বুঝতে পারছো যে ওই মেজরিটি ক্যারিয়ারকে নিঃসৃত করছে তাকে বেশি ডোপড হওয়া উচিত। ঠিক এই কারণে এমিটার হয় হাইলি ডোপড, আর মাঝখানে যে বেসটা থাকে সেটা খুব লাইটলি ডোপড এবং খুবই কম বা পাতলা সাইজের হয়। এরকম কেন হয় এটা বুঝতে গেলে এই
ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে হয়। একটু পরে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আগে আমরা দেখে নিই ট্রানজিস্টরের সিম্বল কি হবে, কারণ আমরা এই এত বড় ট্রানজিস্টরকে তো বারবার আঁকতে পারবো না। সিম্বলগত দিক থেকে ট্রানজিস্টরটা দেখতে এরকম হয়। যদি বলি পিএনপি ট্রানজিস্টর তাহলে তার রূপ হবে এরকম, যদি বলি এনপিএন ট্রানজিস্টর তাহলে তাকে দেখতে এরকম হবে। এখন এর মধ্যে এমিটার, বেস আর কালেক্টরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা পিএনপি না এনপিএন সেটা কি করে বুঝবো? হ্যাঁ, এটা বোঝার উপায় হচ্ছে তীর চিহ্ন দেখে। তীর চিহ্ন বলে দিচ্ছে যে কারেন্টটা পি থেকে এন এর দিকে যায়। আচ্ছা, কেন এরকম বললাম? কারণ গত ভিডিওতে তোমরা ডায়োডে দেখেছো যে কারেন্ট অলওয়েজ পি থেকে এন এর দিকে যায়। ডায়োডকে যখন ফরওয়ার্ড বায়াসে রাখা হয় তখন কারেন্ট যায় পি থেকে এন এর দিকে। ডায়োডকে যখন রিভার্স বায়াসে রাখা হয় ডায়োড তো তখন কারেন্ট ফ্লো করে না। তাহলে কারেন্ট অলওয়েজ পি থেকে এন এর দিকে যায়, এবং সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে তীর চিহ্নটা দিচ্ছি এমিটার সাইডে, এমিটার আর বেস যেখানে আছে সেই সাইডে, এবং তীর চিহ্নটা অবশ্যই পি থেকে এন এর দিকে। তাহলে বুঝতে পারছো এই যে ছবিটা আছে এই ছবিতে এটা এনপিএন ট্রানজিস্টর, কারণ তীর চিহ্ন তাই বলছে, কারণ মাঝখানে বা বেসে পি আছে এবং পি থেকে এন এর দিকে কারেন্ট যাচ্ছে বলে এমিটার সাইডে তীর চিহ্নটা বেস থেকে এমিটারের দিকে। এই কারণে সিম্বলটা বোঝা খুব জরুরি ছিল। এবার আমাদেরকে জানতে হবে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, কিন্তু তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই ট্রানজিস্টরকে কিভাবে বায়াস করতে হয়। বায়াস মানে আমরা গত ভিডিওতে বলেছি যে ওই ট্রানজিস্টরের সঙ্গে বিভিন্ন রেজিস্ট্যান্স, এক্সটার্নাল ব্যাটারি ইত্যাদি যোগ করে একটা সার্কিটের আকার দিতে হয়। একে বলা হয় ট্রানজিস্টরের বায়াসিং। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটে টার্মিনাল আছে, এমিটার, বেস, কালেক্টর। তাহলে এই তিনটে টার্মিনালকে আমি তো একটা পয়েন্টে যোগ করতে পারবো না, তাই দুটো করে নিয়ে আমি একটা করে সার্কিট তৈরি করতে পারবো। তাই যদি আমি এমিটার আর বেস এই দুটোকে নিয়ে একটা সার্কিট তৈরি করি তাহলে 1 নম্বর সার্কিট হলো। দ্বিতীয় কালেক্টর আর বেস এই দুটোকে নিয়ে সার্কিট করলাম, 2 নম্বর সার্কিট হলো। তাহলে ট্রানজিস্টরে অলওয়েজ দুটো করে সার্কিট আমরা পাবো। এখন এবার দেখতে হবে যে এই দুটো সার্কিটের মধ্যে কোনো পার্ট কি কমন হচ্ছে। অবশ্যই হবে। যেমন একটু আগে যেটা বললাম, এখানে বেসটা কমন হচ্ছে, তার মানে এই ট্রানজিস্টরকে আমরা বলবো কমন বেস এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর, যার জন্য যেটা সেটা বলবে। তাহলে এটা হলো কমন বেস। যদি এরকম হতো যে 1 নম্বর আর 2 নম্বর সার্কিটের ক্ষেত্রে এমিটারটা কমন, তখন তাকে বলা হবে কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর। ঠিক একই রকমভাবে কমন কালেক্টর এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর, এরকম 3 রকমের হতে পারে। বেশ, এবার চলে আসি আমরা ওর বায়াসিং থেকে ওয়ার্কিং প্রিন্সিপালে। এবার বায়াসিং করব, ব্যাটারিটা কিভাবে যুক্ত করব, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক, এটার একটা নিয়ম আছে এবং তোমরা অবশ্যই এই কথাটা ভুলবে না আমি এখন যেটা বলছি। ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার, বেস এই যে দুটো টার্মিনাল, এইটাকে ইনপুট টার্মিনাল যদি বলা হয় তাহলে এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে হবে। মনে রাখো আরো সহজ করে যে ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে হয় এবং কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াসে কানেকশন করতে হয়। ব্যাস, এইটুকুনি কথা একদম মাথার মধ্যে গেঁথে নাও, কারণ এটাই আমাদের পরবর্তীকালে একটু পরেই দেখব যে খুব কাজে দিচ্ছে। চলো তাহলে এবার ওয়ার্কিং প্রিন্সিপালে পৌঁছে যাই। এমিটার বেস জাংশনটাকে আমি ফরওয়ার্ড বায়াসে রেখেছি, কালেক্টর বেস জাংশনটাকে আমি রিভার্স বায়াসে রেখেছি এবং এক্ষেত্রে বেসটা কমন আছে। তো আমি ধরে নিলাম এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। ওকে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার যে সে তো নিঃসারক, সেখানে কে আছে? এন আছে। এন মানে ওর মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, রাইট? তাহলে ইলেকট্রন এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। ভেরি গুড। তাহলে এনপিএন ট্রানজিস্টরে এমিটার বেস জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াসে করেছি। ফরওয়ার্ড বায়াসের শর্ত কি আমরা জানি, ডায়োডে পড়েছিলাম, ফরওয়ার্ড বায়াসে যখন থাকে তখন তড়িৎ পরিবহন হয়। অর্থাৎ এনটাকে আমি নেগেটিভের সঙ্গে যুক্ত করেছি এবং পি মানে যেটা বেস সেটাকে আমি পজিটিভের সঙ্গে যুক্ত করেছি, ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে এন থেকে তার মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন বেশ কিছু পরিমাণে বেসে প্রবেশ করলো। তো আমি উদাহরণস্বরূপ বলছি, ধরলাম 5টা ইলেকট্রন এন থেকে বেসে প্রবেশ করলো, মানে পিতে প্রবেশ করলো। এবার যেই প্রবেশ করবে, বেসের সাইজ কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম খুব পাতলা হবে 1 নাম্বার, আর বলেছিলাম লাইটলি ডোপড হবে। কেন বলেছিলাম জানো? তার কারণ এই যে 5টা ইলেকট্রন যেটা এমিটার থেকে বেসে প্রবেশ করলো সেটা যেন দ্রুত সংগ্রাহকে চলে যায়, কারণ সংগ্রাহকের কাজ কি? কালেক্ট করা।
ঠিক এই কারণে বেসে যেন বেশি সময় না পায়। কেন? কারণ বেসটা কি? বেসটা পি টাইপ, মানে এর মধ্যে মেজরিটি কেরিয়ার হোল। তো হোলগুলো ওই ইলেকট্রনকে নিউট্রাল করে দিতে পারে, তো তাই বেশি সময় থাকা চলবে না। তাই খুব দ্রুত যাতে এমিটার থেকে কালেক্টরে পৌঁছে যেতে পারে তার জন্য ওই বেসটাকে খুব পাতলা করতে হয় এবং লাইটলি ডোপড করতে হয়। কারণ হাইলি ডোপ হলে প্রচুর পরিমাণে হোল বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি রিকম্বিনেশন হয়ে যাবে ওই ইলেকট্রনগুলো যেগুলো এমিটার থেকে এসে পৌঁছেছে। তাই সেটা যাতে না হয়, যাতে বেশিরভাগ ইলেকট্রন যেটা এন থেকে পিতে আসলো সেটাই যাতে কালেক্টরে পৌঁছে যেতে পারে, তার জন্য এরকম করা হয়। বেশ, বুঝলাম। তাহলে কারেন্ট কোন দিকে হলো? কারেন্ট হলো পি থেকে এন এর দিকে। ঠিক বুঝতে পারলে? এই কারণে আমরা একটু আগে যে এনপিএন বা পিএনপির সিম্বল দেখেছিলাম, সেখানে খেয়াল করে দেখো পি থেকে এন এর দিকেই ডিরেকশনটা দেখিয়েছিলাম। এই কারণে, কারণ কারেন্ট অলওয়েজ পি থেকে এন এর দিকেই হয়, কারণ ইলেকট্রনগুলো এখানে এন থেকে পি এর দিকে প্রবেশ করছে। তো আমি আরেকটু সহজ করে বলছি, আরো যাতে বুঝতে পারো ভালো করে। এন থেকে 5টা ইলেকট্রন পিতে প্রবেশ করলো, তার মানে এন এর মধ্যে 5টা ইলেকট্রন কমে গেল। এখন এনপি, এই যে এমিটার বেস জাংশন, এটাকে তো আমি ফরওয়ার্ড বায়াসে জয়েন করে রেখেছি। তার মানে এনে যদি এখন 5টা ইলেকট্রন কমে যায়, সেই 5টা ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য ব্যাটারি কি করবে? 5টা ইলেকট্রন আবার এনে পাঠিয়ে দেবে। ঠিক তাই করবে। তার মানে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ যে পি থেকে এন এর দিকে কারেন্টটা গেল এবং গিয়ে তারের মধ্যে দিয়ে গিয়ে ব্যাটারিতে এসে পৌঁছালো। ব্যাপারটা বোঝা গেল? এবার ইলেকট্রনগুলো এমিটার ছেড়ে বেসে পৌঁছালো। বেসে পৌঁছানোর পর খুব দ্রুত কালেক্টরে পৌঁছাচ্ছে, কিন্তু তার আগেও অল্প একটা সময়ের মধ্যে কিছু রিকম্বিনেশন অবশ্যই হয়ে যাবে। রিকম্বিনেশন মানে কিছু হোল দ্বারা কিছু ইলেকট্রন নিউট্রাল হয়ে যাবে। ধরলাম 5টার মধ্যে একটা ইলেকট্রন বেসের একটা হোল দ্বারা নিউট্রাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে একটা হোল কমে গেল, তাহলে ওই একটা হোলের চাহিদা মিটিয়ে দেবে ওই ব্যাটারিটা, কারণ ও তো ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা হোল আবার চলে যাবে ওই বেসে। আচ্ছা, এবার যে 4টে ইলেকট্রন কালেক্টরে পৌঁছালো, প্রথম কথা পৌঁছাবে কেন? তার কারণ কালেক্টর বেস জাংশনকে আমি রিভার্স বায়াস করে রেখেছি। যদি এটা ফরওয়ার্ড বায়াস করতাম তাহলে পৌঁছাতো না। কেন? একটু ভালো করে দেখো ছবিটা। যেহেতু রিভার্স বায়াস করেছি, তার জন্য এখানে এনটা পজিটিভের সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে যে ইলেকট্রন, 4টে ইলেকট্রন বেসকে ক্রস করে কালেক্টরে আসলো, সেটা অনায়াসে ওই কালেক্টরের মধ্যে দিয়ে গিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে চলে যেতে পারবে। এটা তখনই সম্ভব হবে যদি ওটাকে রিভার্স বায়াস করা হয়, অর্থাৎ এনটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করা হয়, তবেই হবে। যদি ওই এনটাকে নেগেটিভের সঙ্গে যুক্ত করতাম, তার মানে ফরওয়ার্ড বায়াস করতাম, তাহলে কি হতো? কারণ ওই নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ওই ইলেকট্রনকে ধাক্কা মারতো, বিকর্ষণ করতো, তাহলে আসতে দিত না, তড়িৎ প্রবাহ কমিয়ে দিত, হতোই না হয়তো। ঠিক এই কারণে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াসে রাখতে হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হলো? কারেন্ট কিন্তু ফ্লো হলো এখানে রিভার্স বায়াস হওয়ার জন্য এন থেকে পি এর দিকে, এবং এই কারণে ওই সিম্বলের মধ্যে কালেক্টর সাইডে কোনো তীর চিহ্ন দেখানো হয়নি। কারেন্টের ডিরেকশন কোন দিকে দেখলে? কারেন্টের ডিরেকশন রিভার্স বায়াস সার্কিটের পার্টে এন থেকে পি এর দিকে। তাহলে কালেক্টর কারেন্ট এটাকে আমরা বলবো, এটাই হলো আইসি। আর এমিটার কারেন্ট, যেটা একটু আগে দেখলাম পি থেকে এন এর দিকে এমিটার সাইডে, সেটা হচ্ছে আইই। আর বেস কারেন্ট হচ্ছে বেসের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে। এখন আমি বললাম যে বেসের মধ্যে ব্যাটারির পজিটিভ থেকে হোলটা গেছে, তার মানে হোলের ডিরেকশনটা, সেটাকেই কারেন্টের ডিরেকশন ধরতে হয়। আমরা জানি পজিটিভ চার্জ যেদিকে মুভ হচ্ছে সেদিকে কারেন্ট ধরা হয়, বা ইলেকট্রন যেদিকে মুভ হচ্ছে তার বিপরীত দিকে ধরা হয়। তাহলে বেস কারেন্টটা বেসের মধ্যে প্রবেশ করছে, সেটাকে আইবি বলছি। তাহলে এটা আমরা দেখছি যে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট এই দুটো যেন যুক্ত হয়ে গিয়ে এমিটার কারেন্ট তৈরি হচ্ছে। এবং এই কারণে একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা পাই, এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এই হয়ে গেল ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার তোমরা একটু ভেবে বলো তো, আমি শুরুতেই বলেছিলাম যে এমিটারের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওকে হাইলি ডোপড হতে হয়। কেন হয় বুঝতে পারছো? কারণ এমিটারই মেজরিটি কেরিয়ারগুলোকে ইনজেক্ট করবে, ফরওয়ার্ড বায়াসে ওকেই রাখা হয়। তাহলে মেজরিটি কেরিয়ার যাতে বেশি পরিমাণে ইনজেক্ট করতে পারে, তার জন্য ওকে হাইলি ডোপ করতে হয়। বেসকে কেন পাতলা করতে হয়, কেন লাইটলি ডোপ করতে হয়? কারণ ও খুব অল্প সময়ের জন্য ওর মধ্যে সময় অতিবাহিত করে এবং তারপরেই কালেক্টরে পৌঁছে যেতে পারে। এবং কালেক্টরের শেপ কেন সবচেয়ে বড় রাখা হয়? তার কারণ কালেক্টর বিষয়গুলোকে কালেক্ট করে।
তাই ওর আকার সবচেয়ে বড় করা হয়। ওভারঅল বিষয়টা তোমরা বুঝলে। এবার ট্রানজিস্টারের খুব ইম্পর্টেন্ট দুটো জায়গা, ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা আসে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। হোয়াট ইজ আলফা? আলফা দ্যাট ইজ আইসি বাই আইই, অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই এমিটার কারেন্ট। দুটো কারেন্টের অনুপাত, তার মানে এর কোনো নির্দিষ্ট একক হয় না। ঠিক একই রকম ভাবে বিটা আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। এবার প্রশ্ন হয় এই আলফা বিটার মধ্যে কি সম্পর্ক, বা এই আলফা বিটার মধ্যে কে বড় কে ছোট? তো তোমরা একটু আগেই যে ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলে, তাতে দেখতে পেলে যে এমিটার কারেন্টের জন্য যদি 5টা ইলেকট্রন দায়ী হয়, কালেক্টর কারেন্টের জন্য যদি 4টি ইলেকট্রন দায়ী হয়, বেস কারেন্টের জন্য কেবলমাত্র একটি হোল দায়ী বা একটি ইলেকট্রন দায়ী। তার মানে বেস কারেন্টটা অত্যন্ত ক্ষুদ্র হয়, যেটা কমন থাকে। তাহলে এই বেস কারেন্টটা যেহেতু অত্যন্ত ক্ষুদ্র হয়, তার মানে আইসি বাই আইবি অর্থাৎ বিটা এর মান অনেক বড় হবে। আর আলফা আইসি বাই আইই, যেহেতু আইই এমিটার কারেন্ট হলো বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল, তার মানে আইসির থেকেও আইই বড়। তার মানে আইসি বাই আইই ইজ লেস দ্যান 1। এবার যদি বলা হয় আলফা ও বিটার মধ্যে কি সম্পর্ক, তাহলে একটু আগেই যে ফর্মুলাটা পেলাম, এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এর মধ্যে আমরা ওই আলফা বিটা যেটা একটু আগে পেলাম সেগুলোকে যদি ক্যালকুলেশন করি তাহলে একটা সম্পর্ক পেয়ে যাব, এবং সেক্ষেত্রে পাবো বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এবার অনেক সময় এর উপর থেকে অঙ্ক আসে যেখানে আলফা বলে দেওয়া হয়, বিটার ভ্যালু ক্যালকুলেশন করতে হয়। তোমরা অনায়াসে করতে পারবে, নিশ্চয়ই এই বিষয়ে কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসি আমরা ট্রানজিস্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায়, ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ ড্রয়িং। দেখো, ট্রানজিস্টারের ক্ষেত্রে দুটো সার্কিট হয়, দেখেছো তোমরা এটা, যে একটা সার্কিটের পার্ট ফরওয়ার্ড বায়াসে থাকে, একটা রিভার্স বায়াসে থাকে। এই ফরওয়ার্ড বায়াসে থাকা পার্টটাকে বলা হয় ইনপুট সার্কিট। কেন এটাকে ইনপুট বলে একটু পরেই বলবো। আর আরেকটা রিভার্স বায়াসের পার্ট থাকে, তাকে বলা হয় আউটপুট সার্কিট। এই ইনপুট সার্কিটের জন্য যে গ্রাফটা পাবো সেটাকে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বা ইনপুট আইভি গ্রাফ বলা হয়, আর আউটপুট সার্কিটের জন্য যেটা পাবো সেটাকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বলা হবে। এখন এই ইনপুট গ্রাফটা দেখতে কেমন হয়? দেখো, ইনপুট গ্রাফটা ক্ষেত্রে যেহেতু ওটা ফরওয়ার্ড বায়াসে আছে, তার জন্য সিম্পলি একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখলে তার জন্য যে গ্রাফটা হয় এখানেও তাই হবে। এখন তুমি বলবে যে প্রথম কথা, ওটাকে আগে ইনপুট কেন করছেন? ফরওয়ার্ড বায়াস মানে তাকে ইনপুট ধরবো কেন? তারপর ওটাকে ইনপুট যদি ধরেন তাহলে সেক্ষেত্রে ওটার গ্রাফ একদম ডায়োডের মতন কেন হবে? ট্রানজিস্টারের জন্য কিছু স্পেশালিটি কেন হবে না? তাহলে ফার্স্ট জেনে নাও, যেহেতু এই পার্টটা ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে ফরওয়ার্ড বায়াসের জন্য ডায়োডে আমরা জানি কারেন্ট ফ্লো স্টার্ট হয়ে যায়, রিভার্স বায়াসের জন্য তো হয় না। তাই ফরওয়ার্ড বায়াসের জন্য সার্কিটটা যদি অন হয় তবেই তো তুমি আউটপুট পাবে। সার্কিটটা যদি অনই না হয় তাহলে তুমি আউটপুট পাবে কোথা থেকে? তাই তুমি যদি রিভার্স বায়াসের যে পার্টটা সেটাকে ইনপুট ধরতে, তাহলে তো সার্কিট চালুই হতো না। ঠিক এই কারণে যে পার্টের জন্য সার্কিটটা চালু হচ্ছে সেই পার্টটাকে আমি ফরওয়ার্ড বায়াসের পার্ট ধরছি, তাই ওটাকে ইনপুট সার্কিট বলছি। এবং তার জন্য যেটা পাচ্ছি সেটা আউটপুট সার্কিট, এবং সেটা রিভার্স বায়াসের জন্য। বেশ, এবার এই বললাম যে এই ফরওয়ার্ড বায়াসের পার্টের জন্য যে গ্রাফটা ড্র হচ্ছে সেটা একদম সিম্পলি ডায়োডের মতন হচ্ছে। ট্রানজিস্টারের জন্য কোনো স্পেশালিটি থাকবে না? নিশ্চয়ই থাকবে, কিন্তু ট্রানজিস্টারের এই সেকেন্ড যে সার্কিটটা মানে আউটপুট সার্কিটটা, ওটার ভেরিয়েবলটাকে আমি কনস্ট্যান্ট করে নিয়েছি। কনস্ট্যান্ট করে নিয়ে তারপর ইনপুটটাকে চেকিং করছি। দেখো, তোমরা জানো যে 3টে যদি ভেরিয়েবল থাকে এবং তাদেরকে নিয়ে কাজ করতে হয়, তাহলে যে কোনো দুটো ভেরিয়েবল নিয়ে হিসাব করার সময় তৃতীয়টাকে ধ্রুবক ধরে করতে হয়। এখানেও তাই। এখানে এই যে ইনপুটটাকে আমি যখন চেক করছি, ইনপুটের মধ্যে আই আর ভি কে চেক করব, তাহলে আউটপুটের একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল আছে, তাকে কনস্ট্যান্ট করে নিতে হবে। এখন ভেরিয়েবল কোনটা হবে? আমরা জানি কোনো সার্কিটে ভোল্টেজের জন্য কারেন্ট হয়, কারেন্টের জন্য ভোল্টেজ হয় না। ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার জন্য সার্কিটে কারেন্ট হয়। তার জন্য আউটপুটের যে ভোল্টেজ, যেটা আউটপুটকে রেগুলেট করতে পারে, তাকে কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে আউটপুটের কোন ভোল্টেজটাকে এখানে কনস্ট্যান্ট ধরতে হবে? বুঝতে পারছি যে এখানে আমি যে ট্রানজিস্টারটা ধরেছি সেক্ষেত্রে বেসটা কমন আছে, তাহলে আউটপুটে কালেক্টর আর বেস আছে। তাহলে কালেক্টর বেস ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমি কনস্ট্যান্ট ধরে রাখবো, এবং তারপর আমি ইনপুটটার মধ্যে আই ভি ক্যালকুলেশন করব। তাহলে ইনপুটের কারেন্টটা কোনটা? যেহেতু এখানে বেস কমন, তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে এমিটার কারেন্ট, এবং তার জন্য ভোল্টেজটা কি হবে? এমিটার আর বেসের মধ্যেকার ভোল্টেজ, তার মানে ভিবিই, এই ভোল্টেজটাকে আমি ধরবো। যখন আমি
আউটপুটের যে ইম্পর্টেন্ট রেগুলেটিং ভোল্টেজ ভিসিবি তাকে কনস্ট্যান্ট ধরে নেব। বোঝা গেল? নিয়ে গ্রাফ ড্র করব। যেই ড্র করব, যেহেতু ফরওয়ার্ড বায়াসে, তার মানে ফরওয়ার্ড বায়াসের মতন গ্রাফ পাবো। তার মানে একটা কাট অফ ভোল্টেজের পর থেকে আমরা কারেন্ট পাওয়া শুরু করব, যেটা একদম সিম্পলি ডায়োডের ক্ষেত্রে জার্মেনিয়াম যদি হয় তাহলে 0.67 হবে, যদি সিলিকন হয় 1.1 ইভি হবে। ব্যাপারটা তোমরা জানো আগেই। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বুঝে গেলাম। আচ্ছা, যদি আমি ইনপুট গ্রাফের ক্ষেত্রে যদি ভিসিবি কে আউটপুটের ওই ভোল্টেজ অ্যাক্রস কালেক্টর বেস এইটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে কি ইনপুটের কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ওই ভোল্টেজটাকে যদি ভ্যারি করে অন্য একটা ভ্যালুতে ফিক্সড করে দাও, তাহলে ইনপুট কারেন্টটা যেরকম ফরওয়ার্ড বায়াসের জন্য একটু আগে পেলাম সেরকমই পাবো, বাট ওই একই লাইনে পাবো না, একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা ভ্যালুর অন্য একটা জায়গা দিয়ে পাবো। এইটুকুনি পার্থক্য হবে, বাট শেপটা কিন্তু একই ফরওয়ার্ড বায়াসের গ্রাফের মতোই হবে। একটা কাট অফ ভোল্টেজ, তারপর যেরকম ভাবে ডায়োডের জন্য কারেন্টটা বাড়ছে সেরকমই হবে। ব্যাপারটা বোঝা গেল? এবার চলে আসি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা কিভাবে ড্র করতে হয়, বা এই গ্রাফ থেকে তুমি কি কি বুঝতে পারো। তো আউটপুটের মধ্যে কারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসি, আর ভোল্টেজ হচ্ছে ভিসিবি। তাহলে আইসি ভার্সেস ভিসিবি গ্রাফ আমরা ড্র করতে চলেছি। এখন ইনপুটের একটা পার্ট, সেটাকে কনস্ট্যান্ট করতে হবে। তো ইনপুটের কাকে কনস্ট্যান্ট করব? একটু আগেই বলেছি যে ভোল্টেজের জন্য কারেন্ট হয়, তার মানে ভোল্টেজকে কনস্ট্যান্ট করব, অর্থাৎ ইনপুটে ভোল্টেজ অ্যাক্রস এমিটার অ্যান্ড বেস এইটাকে কনস্ট্যান্ট করব, অর্থাৎ ভিবিই কে কনস্ট্যান্ট করব না। এখানে আমরা ভিবিই কে কনস্ট্যান্ট করব না, তার জায়গায় আইই কে কনস্ট্যান্ট করব। তুমি বলবে যে স্যার আইই কে কেন কনস্ট্যান্ট করলেন? একটু আগে কথার সঙ্গে তো মিলছে না। তার কারণ এখানে এই আউটপুট সার্কিটটাকে ডিরেক্টলি কে প্রভাবিত করে? ইনপুটের ভোল্টেজটা না ইনপুটের কারেন্টটা? হতে পারে ইনপুটের ওই ভোল্টেজের জন্য ইনপুটের কারেন্টটা হয়, কিন্তু ওই কারেন্টটার জন্যই আউটপুটের কারেন্ট প্রভাবিত হয়। তাহলে প্রত্যক্ষভাবে ইনপুটের যে পার্টটা আউটপুটকে সরাসরি প্রভাবিত করতে পারছে সেটা কিন্তু আইই, ভিবিই নয়। তাই আইই কে কনস্ট্যান্ট রাখবো। তো অটোমেটিক্যালি ভিবিই কে কনস্ট্যান্ট রাখলে তবেই আইই কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আইসি ভার্সেস ভিসিবি ক্যালকুলেশন করব এবং আইই কে কনস্ট্যান্ট রাখবো। গ্রাফটা কেমন হবে দেখতে? গ্রাফটা এরকম হবে। দেখতে পাচ্ছি যে একটু সময়ের জন্য কারেন্টটা বাড়লো, তারপরই কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আইসি কনস্ট্যান্ট হয়ে গেল। কেন হলো? আচ্ছা, কতক্ষণ বেড়েছে? যতক্ষণ কালেক্টর বেস ভোল্টেজটা অত্যন্ত ক্ষুদ্র ছিল ততক্ষণ পর্যন্ত আইসি কারেন্টটা একটু বাড়লো, তারপর আইসি কারেন্ট আর বাড়লো না। ঠিক, কারণ পুরো ব্যাপারটাই তখন কন্ট্রোল করে ওই এমিটার কারেন্ট। এমিটার কারেন্টটা যেহেতু তুমি কনস্ট্যান্ট করে দিয়েছো, তাই কালেক্টর কারেন্টও কনস্ট্যান্ট হবে। কেন? তোমরা একটু খেয়াল করে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপাল যখন বলেছিলাম সেখানে 5টা ইলেকট্রন প্রবেশ করলো, তার মধ্যে একটা নিউট্রালাইজড হলো বেসে, আর বাকি 4টে প্রবেশ করে গেল কালেক্টরে। তাহলে 5টা যদি কনস্ট্যান্ট করে দাও তাহলে এর মধ্যে কটা যাবে? 4টেই তো যাবে। 4টের জায়গায় কম তো আর হবে না। তাহলে এই কারণে কালেক্টর কারেন্টটাও কনস্ট্যান্ট হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? এবার যদি আমি আইইটাকে চেঞ্জ করে দিই, অন্য একটা ভ্যালুতে নিয়ে চলে যাই, মানে 5টা ইলেকট্রনের জায়গায় 7টা ইলেকট্রন যদি এখন ঢোকে, তাহলে আই বেড়ে গেছে। এবার কনস্ট্যান্ট করে দিয়েছি, 7টাতেই কনস্ট্যান্ট করে দিয়েছি। তাহলে তোমরা দেখবে যে আইসির ভ্যালু ঠিক একই রকম ভাবে একটু বেড়ে গেল, কিন্তু আবার কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক একই কারণে 7টা ইলেকট্রন ঢুকলো, এখন ধরলাম একটা আবার নিউট্রালাইজড হয়ে গেল। তাহলে এখন কালেক্টরে কটা যাবে? 6টা যাবে। তাহলে কালেক্টর কারেন্টটা বাড়লো, কিন্তু আবার কনস্ট্যান্ট হয়ে গেল 6টাতে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে ইনপুট কারেন্টটা এমিটার কারেন্ট, যাকে কনস্ট্যান্ট রাখতে হবে অবশ্যই, এবং তারপর আউটপুট কারেন্টটাকে চেক করতে হবে। এই হয়ে গেল ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের পরীক্ষায় আসে, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফের মধ্যে যে বিভিন্ন জায়গা পাচ্ছ, সেই বিভিন্ন জায়গার মধ্যে একটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, যেটা মিডিল পজিশন, এবং দুটো এন্ডে নিচের দিকের পার্টটাকে বলা হয় কাট অফ রিজিয়ন, একদম সাইডের পার্টটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। কেন বলা হয় এরকম? কি এর মানেটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, এটা ব্যাখ্যা করতে হয় গ্রাফ থেকে। তো দেখো, একদম সহজে বুঝতে পারবে। দেখো, কাট অফ রিজিয়ন, কাট অফ রিজিয়ন মানে কি? ওই সময় কালেক্টর কারেন্টটা অত্যন্ত ক্ষুদ্র, তার মানে তুমি ভিসিবি ভোল্টেজটা যত ইচ্ছা বাড়িয়ে যাও, কালেক্টর কারেন্ট বাড়ছে না। কখন হতে পারে এটা? বুঝতেই পারছো যে যদি আমি ইনপুট সার্কিটের কারেন্টটাকে একদম কমিয়ে দিই, একদম জিরোর কাছাকাছি করে দিই, তার মানে ইনপুট সার্কিটটাকে যদি ওপেন করে দিই,
ফরওয়ার্ড বায়াস যেটা ছিল সেটাকে যদি আমি ওপেন করে দিই, তাহলে ইনপুটের কোনো কারেন্টই থাকবে না। তাহলে আউটপুটে কোনো কারেন্ট পাবো কি করে? ইলেকট্রন যদি একটাও প্রবেশ না করে এমিটার থেকে বেসে, তবে তো সেইটা বেস থেকে কালেক্টরে যাবে, তাহলে কারেন্ট পাবো না। তাই ওই জায়গায় একদমই কারেন্ট পাওয়া যায় না। তুমি বলবে যে স্যার গ্রাফে তো দেখলাম একটু আছে, তাহলে ওটা কিসের জন্য? হ্যাঁ, ওটা হচ্ছে মাইনরিটি কেরিয়ারের জন্য। তুমি বলবে এটা আবার কোথা থেকে আসলো? তোমরা মনে আছে ডায়োডে আমি বলেছিলাম যে রিভার্স বায়াসে যখন থাকে তখন মেজরিটি কেরিয়ারের জন্য কারেন্ট হয় না, ডিপ্লিশন রিজিয়নটা আরো বড় হয়ে যায়। কিন্তু মাইনরিটি কেরিয়ারের জন্য একটু কারেন্ট পাওয়া যায়, এবং সেটাই এখানেও পাওয়া যাবে, এবং তার জন্য ওই অল্প কারেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার চলে আসি ওই স্যাচুরেশন রিজিয়নটাতে। স্যাচুরেশন রিজিয়নে কি? কালেক্টর বেস ভোল্টেজটাকে তুমি একটুও চেঞ্জ করছো না, কিন্তু হিউজ কালেক্টর কারেন্ট। কি আশ্চর্য কথা! এটা হলো কি করে? তার মানে বুঝতে পারছো যে এখানে যে কারেন্টগুলো এমিটার থেকে বেস ক্রস করে কালেক্টরে আসছে সেটাও যেন হুহু করে বেড়ে যাচ্ছে। 6টা প্রবেশ করলো, 10টা হয়ে গেল, 20টা হয়ে গেল। এরকম কেন হবে? হ্যাঁ, এটা তখনই হতে পারে যদি ইনপুটটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখো, আউটপুটটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখো। তাহলে কি হবে? হুহু করে কারেন্ট বাড়া শুরু হবে, সার্কিটটা পুড়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এই অঞ্চলটাকেই তখন বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, মানে আউটপুট ভোল্টেজটা তুমি ভ্যারি না করলেও আউটপুটে কারেন্ট হুহু করে বাড়তে থাকে। বোঝা গেল? কিন্তু ট্রানজিস্টরকে এই দুটো অঞ্চলেই কাজ করানো হয় না। ট্রানজিস্টরকে যে অঞ্চলে কাজ করানো হয় সেইটা কি বলা হয়? অ্যাক্টিভ রিজিয়ন। নামেই বুঝতে পারছো, অ্যাক্টিভ থাকে এই সময়। তাহলে এই অ্যাক্টিভ রিজিয়নের অর্থ হলো ট্রানজিস্টরের ইনপুট পার্টটাকে ফরওয়ার্ড বায়াসে, আউটপুট পার্টটাকে রিভার্স বায়াসে রাখা আছে। কাট অফ মানে কি? ইনপুটটাকে অফ করে দেওয়া আছে, মানে বলতে পারি আমরা ইনপুট পার্টটাকেও রিভার্স বায়াসে রাখা আছে, আউটপুটটাকেও রিভার্স বায়াসে রাখা আছে। স্যাচুরেশন মানে ইনপুটটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখা আছে, আউটপুটটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখা আছে। বোঝা গেল? এই হয়ে গেল গ্রাফ রিলেটেড সমস্ত আইডিয়া। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এবং সেই কারণে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করব, এবং নেক্সট ভিডিওতে আমি ট্রানজিস্টরের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন, তাকে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা, তার বিভিন্ন রকম ফর্মুলা ক্যালকুলেশন, এবং ট্রানজিস্টরকে সুইচ হিসাবে কিভাবে ব্যবহার করবে, এই নিয়ে বিস্তারিতভাবে বলবো, এবং ডিজিটাল সার্কিটকেও নিয়ে বলবো। তাই তোমরা আজকের ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলে। এরকম ভিডিও যদি আরও পেতে চাও অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আজকের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো তোমাদের মূল্যবান কথাগুলো, আর এরকম ভিডিওকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ। টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।